শুনছেন রাতের রাজপুত্র, লেখিকা জিনিয়া চ্যাটার্জি। রৌনককে এর আগে এতটা গম্ভীরভাবে কেউ কখনো দেখেনি, এমনকি অনামিকাও না। যেদিন প্রথম ওর সাথে সাক্ষাৎ হয় রৌনকের, সেদিনও এতটা গম্ভীর ছিল না ও। ওর হাসি খুশি মুখটাই সবাই দেখতে অভ্যস্ত, কিন্তু আজ সেই ঠোঁটের হাসি মিলিয়ে গিয়েছে যেন কোথায় রৌনকের সেই অতীব সুদর্শন মুখমণ্ডল থেকে। সবাই ওকে সুপ্রভাত জানালে রৌনক শুধু ইতিবাচক মাথা নাড়ল, তারপর আর চোখে অনামিকার দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, গুড মর্নিং আর থাকলো কোথায়। কথাটি সবার অগোচর হলেও অনামিকা ঠিক শুনতে পেল। তারপর রৌনক ক্লাসে উপস্থিত সবার উদ্দেশ্যে বলল, লেটস সি হু হ্যাজ আ গুড মর্নিং অ্যান্ড হু হ্যাজ আ ব্যাড মর্নিং। ওর কথা শুনে সবাই খুবই কনফিউজড হয়ে গেল, কেউ বুঝতে পারছিল না যে কি বলতে চাইছে ও। সবার জিজ্ঞাসু মুখ দেখে রৌনক গম্ভীর স্বরে বলল, দিস মর্নিং I have heard something which was very unexpected. তারপর ও সবার সামনে ওর আর অনামিকার নামে রটানো সেই সমস্ত কুৎসিত মন্তব্যগুলো উল্লেখ করল। অনামিকা মাথা নিচু করে নিশ্চুপভাবে বসেছিল। রৌনক অনামিকার দিকে একবার আর চোখে তাকিয়ে চোখ সরিয়ে নিল, তারপর শান্ত স্বরে বলল, I want to know who has spread this news. Please raise your hand. রৌনকের প্রশ্নের প্রত্যুত্তরে সবাই নিশ্চুপভাবে বসে থাকলেও ও আর নিজেকে শান্ত রাখতে পারল না। একটু চেঁচিয়ে উঠে বলল, সে ইট। প্রত্যেকে কিছুটা চমকে উঠল ওর মৃদু চিৎকারে। কেউ সত্যি কখনো এভাবে দেখেনি এর আগে রৌনককে। ধীরে ধীরে ক্লাসের পেছনের সারিতে বসে থাকা একটি মেয়ের হাত উঠল। রৌনক তার দিকে তাকিয়ে গম্ভীরভাবে বলল, কুহেলি রাইট? বলো, কেন করেছো এটা? কুহেলি নামক মেয়েটি নেতিবাচক মাথা নাড়িয়ে তাড়াতাড়ি বলে উঠল, রন, আই ডোন্ট নো হু হ্যাজ ডান দিস, বাট বিলিভ মি, আমি এমন কিছু বলিনি। আমি জাস্ট বলেছিলাম যে আমি অ্যানাকে আপনার সাথে দেখেছিলাম। শি ওয়াজ ইন ইয়োর কার, বাস, আর কিছুই না। আমি তখন ফ্রেন্ডের বাড়ি থেকে ফিরছিলাম অ্যান্ড ওকে আপনার সাথে গাড়িতে ওর বাড়ির দিকে যেতে দেখে আই ওয়াজ সারপ্রাইজড, তাই ফ্রেন্ডদের বলেছিলাম। বাট আমি জানি না কে এই কথাটাকে এত নোংরাভাবে স্প্রেড করলো। রৌনক শান্ত স্বরে বলল, ওকে, ইউ ক্যান সিট ডাউন। কুহেলি নিজের জায়গায় বসতে রৌনক আবারও গম্ভীর স্বরে বলল, I am asking for the last time. Please raise your hand who has done this, or I will call the principal. এবারে দুজনের হাত উঠল, আবারও পিছনের সারি থেকে। দুটো শরীর উঠে দাঁড়ানোর আগে শাইনি আর জেনি তাদের দিকে তাকাতেই ভীষণভাবে অবাক হয়ে গেল। আর সেই দুজন ব্যক্তিত্ব হলো ওদের খুব পরিচিত রিয়া এবং সিমি। শাইনি বিস্মিত কণ্ঠে বলল, হোয়াট? এরা ছড়িয়েছে? আই ক্যান্ট বিলিভ। তাই তখন এত বাজে বাজে কথা বলতে পারল। জেনি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, ঠিক বলেছিস শাইনি, আমরা জানতাম এরা একদমই ভালো নয়, কিন্তু এতটা নিচে নামতে পারে সেটা ভাবতে পারিনি। আর অনামিকা কিছু বলারই ভাষা হারিয়ে ফেলেছিল, এতটাই বিস্মিত হয়ে গেছিল। রিয়া আর সিমি দুজনে একসাথে বলে উঠল, উই আর সরি রন। রৌনক গম্ভীরভাবে তাকিয়েছিল ওদের দিকে, তারপর বেশ জোরে চিৎকার করে বলে উঠল, সরি, ডু ইউ গাইজ ইভেন নো হোয়াট ইউ হ্যাভ ডান? হাউ ডেয়ার ইউ টু সে সামথিং অ্যাবাউট মি অ্যান্ড অ্যানা? পুরো সত্যিটা জানার পরেও তোমরা এই কথাগুলো বলতে পারলে? বিলিভ করনি ওকে, তাই তো? আর একবার জানতে চাও সত্যিটা? আমি বলছি। রৌনক সত্যিটা সবার সামনে বলার পর আবারও একটু জোরে চিৎকার করে বলল, শুনেছ তোমরা? হ্যাভ ইউ এনি ডাউটস? আমাকে বিলিভ না হলে আই উইল কল দ্য প্রিন্সিপাল।
আশা করি তখন বিশ্বাস হবে তোমাদের। রিয়া আর সিমি নিশ্চুপভাবে দাঁড়িয়েছিল, মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না ওদের। রৌনক নিজেকে কিছুটা শান্ত করে সবার উদ্দেশ্যে বলল, ওকে, টেল মি, হাউ মেনি অফ ইউ গো টু অ্যান অরফেনেজ অ্যান্ড টিচ চিলড্রেন আফটার কলেজ? সবাই নেতিবাচক মাথা নাড়ল। রৌনক মৃদু চিৎকার করে বলল, তাহলে রিয়া অ্যান্ড সিমি, এবার নিশ্চয়ই বুঝেছ ও তোমাদের থেকে কতটা আলাদা। একটা মেয়ে যেন রাতে কোনো বিপদে না পড়ে তার জন্য তাকে হেল্প করলে আমাকে আর অ্যানাকে এইরকম কথা শুনতে হবে? আমি প্রিন্সিপাল স্যারের কাছ থেকে পারমিশন নিয়েই করেছি। অ্যান্ড কি যেন বলেছিলে তোমরা? আমি ওর সাথে টাইম স্পেন্ড করতে ভালোবাসি, রাইট? ইয়েস, I love to spend time with her because she has a pure heart. আর ওর মানসিকতা তোমাদের মতো নোংরা নয়, আর তাই আমার ইচ্ছে হলে আমি আরো টাইম স্পেন্ড করব ওর সাথে। অনামিকা আমাকে অনেকবার বারণ করেছিল ওকে এভাবে বাড়ি পৌঁছে দিতে, কারণ ও জানতো যে সবাই জানতে পারলে কি হবে, কিন্তু আমি শুনিনি। আর তার জন্য ও কেন পানিশমেন্ট পাবে বলো? তোমরা কত খারাপ খারাপ মন্তব্য করেছো তোমরা। Do you even understand? I am so ashamed of you guys. কিছু মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে গেল রৌনক। তারপর ও শান্ত কণ্ঠে বলল, প্লিজ আর কোনোদিন এমন কিছু করো না যাতে কেউ কারোর থেকে দূরে চলে যেতে বাধ্য হয়, কেউ কারোর ওপর থেকে অধিকার বোধটুকু হারিয়ে ফেলে। শেষ কথাগুলো অনামিকার দিকে তাকিয়ে বলল রৌনক। অনামিকা তাকিয়ে থাকতে পারল না ওর চোখের দিকে, তাই চোখ নামিয়ে নিল। রিয়া আর সিমি সত্যি বুঝতে পারল কত বড় ভুল হয়ে গিয়েছে ওদের। ওরা খুবই অনুতপ্ত হলো ওদের কার্যকলাপের জন্য। রিয়া আস্তে আস্তে বলল, প্লিজ আমাদের ক্ষমা করে দিন রন, আমরা সত্যি অনেক বড় ভুল করেছি। অ্যানা, আমাদের ক্ষমা করে দে প্লিজ। অনামিকা নিশ্চুপভাবে বসে থাকলেও রৌনক ওদের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আমি প্রথম থেকে জানতাম যে তোমরাই স্প্রেড করেছো, কিন্তু আমি চুপ ছিলাম। কেন জানো? বিকজ আমি চেয়েছিলাম তোমরা নিজের মুখে নিজের দোষ কনফেস করো। তোমরা যা করেছো এত সহজে তা ক্ষমার যোগ্য না। তবুও যখন অনামিকা তোমাদের ক্ষমা করে দেবে তখন ভাববে আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। আর একটা কথা রিয়া আর সিমি, এমন কথা ছড়ানোর আগে সত্যিটা যাচাই করে নেবে, কারণ তোমাদের একটা ভুল পদক্ষেপ যে কারোর জীবন নষ্ট করে দিতে পারে তা বুঝেছ? নাও ইউ ক্যান সিট ডাউন। আর অ্যানাকে কিছুটা টাইম দাও, তোমাদের ক্ষমা করে দেওয়ার হলে ও নিশ্চয়ই করে দেবে। অ্যান্ড আই উইল হোপ দ্যাট নো ওয়ান উইল এভার ডু এনিথিং লাইক দ্যাট অ্যাগেন। নাও লেটস স্টার্ট দ্য ক্লাস। সবাই মাথা নাড়িয়ে সম্মতি জানালে রৌনক ক্লাস আরম্ভ করল। দেখতে দেখতে সময় কেটে যেতে লাগলো দুরন্ত বেগে। কলেজ শেষ হয়ে যাওয়ার পর নাটকের রিহার্সাল শুরু হলো। রৌনক খুব একটা বেশি কথা বলছিল না অনামিকার সাথে, আর অনামিকাও ওর সাথে দূরত্ব বজায় রাখছিল। রিহার্সাল শেষ হয়ে যাওয়ার পর সবাই একে একে প্রস্থান করতে আরম্ভ করলো। অনামিকা ও জেনি আর শাইনির সাথে মঞ্চ থেকে নামবার ঠিক পূর্বে শুনতে পেল রৌনকের আওয়াজ। থমকে দাঁড়ালো ওরা। রৌনক ওদের দিকে এগিয়ে যেতে যেতে বলল, জেনি, শাইনি, তোমরা চলে যাও, আমি আজ ওকে নিয়ে যাব। অনামিকা ওর দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, আমি ঠিক চলে যেতে পারবো, তোমাকে নিয়ে যেতে হবে না। রৌনক অনামিকার সামনে দাঁড়িয়ে এবং ওর চোখে চোখ রেখে বলল, আমি তোমাকে জিজ্ঞেস করছি না, আমি বলছি তোমাকে। তারপরও শাইনি এবং জেনির দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, তোমরা আজ বাড়ি চলে যাও, আমি ওর সাথে কিছু কথা বলে দেন বাড়ির দিকে রওনা দেব। আমি আনাকে পৌঁছে দিতে চাই। হঠাৎ নিশ্চুপ হয়ে গেল রৌনক কিছু মুহূর্তের জন্য, তারপর অন্যদিকে তাকিয়ে বলল, ফর দ্য লাস্ট টাইম। শাইনি ও জেনি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর শাইনি বলল, সরি রন, আমরা বারণ করার সত্ত্বেও আনা তাই করল। আই বেশও বুঝতে পারত যে কত বড় ভুল করতে চলেছে ও।
রৌনক মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, আমি জানি ও ঠিক বুঝতে পারবে শাইনি, আজ যা করেছে তা ঠিক না ভুল। তারপর জেনি আর শাইনি ওদের বিদায় জানিয়ে প্রস্থান করল। ওরা যেতে অনামিকা বলল, বলো কি বলতে চাও আমাকে? রৌনক বিষাদ মিশ্রিত হাসি হেসে বলল, বলার তো অনেক কিছু আছে আনা, তোমাকে আজ আমার, কি জানি আর কোনোদিন সেই সুযোগ পাবো কিনা, আর কোনোদিন আমরা আবার কাছাকাছি আসবো কিনা। অনামিকা কনফিউজ হয়ে জিজ্ঞেস করল, কি বলতে চাইছো তুমি? আমি ঠিক বুঝতে পারছি না। অ্যানাকে মাঝপথে থামিয়ে রৌনক বলল, আই এম সরি, আমার জন্য আজ তোমাকে এত কথা শুনতে হলো। তুমি আমাকে বারবার বারণ করেছিলে কিন্তু আমি শুনিনি, তার শাস্তি আমাকে দিয়েছ, আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে। জানো, এখানে আজ আসার পরও আমাকে অনেক খারাপ কমেন্ট শুনতে হয়েছে যা তুমি ভাবতেও পারবে না, কিন্তু আমি কোনো রিয়্যাক্টই করিনি, কারণ আমার কাছে শুধু তুমি ম্যাটার করো আর তোমার সেফটি। তাই কে কি বললো আই ডোন্ট কেয়ার। আর আমি ভেবেছিলাম তুমি পারবে তাদের হারিয়ে দিতে, কিন্তু তুমি তাকে নিজের থেকে দূরে সরিয়ে দিলে, যে তোমাকে নিজের থেকেও বেশি কেয়ার করে, তাদের জন্য যারা কোনোদিন তোমার বিপদে কোনোদিন তোমার পাশে দাঁড়াবে না, তাদের জন্য যারা তোমাকে কোনোদিন আগে এগোতে সাহায্য করবে না। দে আর জেলাস অফ ইউ অ্যান্ড ওরা চেয়েছিল আমাদের একে অপরের থেকে দূরে সরিয়ে দিতে। আর দেখো, দে আর সাকসেসফুল। আমি সত্যি ভাবতে পারিনি তুমি এমন করবে। আজ তুমি হারিয়ে দিলে আমাকে অ্যানা, আমি হেরে গেলাম। আমার অ্যানা, যার জন্য আমি সব করতে রাজি, সে আজ আমার সব অধিকারটুকু কেড়ে নিল। অনামিকার চোখ দুটো ভরে উঠল জলে, আর সেই দেখে রৌনক আস্তে আস্তে বলল, আজ তোমার যতটা কষ্ট হচ্ছে তার থেকেও অনেক গুণ বেশি কষ্ট হচ্ছে আমার। কেন জানো? কারণ আমি তোমাকে সব সময় নিজের পাশে রাখতে চাই, নিজের কাছে রাখতে চাই। সেই রাতের পর আমি আর কোনোদিনও চাইনি এমন কিছু হোক। তোমার কাছে না থাকতে পারলেও দূরে থেকে যতটা পারি করব, কিন্তু কোনোদিন তোমার কাছে আসবো না, ঠিক যেমনটা তুমি চেয়েছ। যেদিন তুমি নিজে থেকে আমার কাছে আসবে, ঠিক সেদিন আমাদের মধ্যেকার সব দূরত্ব ঘুচে যাবে। আমি বাইরে ওয়েট করছি, তুমি আসো। রৌনক মঞ্চ থেকে নেমে দরজার কাছে যেতেই হঠাৎ রিয়া আর সিমি ওর সামনে এসে দাঁড়ালো। রিয়া মাথা নিচু করে বলল, রন, প্লিজ ক্ষমা করে দিন। উই ওয়ার সো জেলাস। অ্যাকচুয়ালি আপনি অ্যানার জন্য এত কিছু করেন আর আমাদের জন্য নয়। আমাদের খুব হিংসে আর রাগ হতো, তাই রাগের মাথায় এমনটা করেছি। এটাই সবচাইতে বড় ভুল হয়েছে আমাদের, কিন্তু আমরা সবাইকে সত্যিটা জানিয়ে দিয়েছি, সব আমাদের দোষ। ওদের কথা শুনে অনামিকা বিস্মিত হয়ে গেল। রৌনকের বলা প্রতিটি কথা কতটা সত্যি বুঝতে পারছে অনামিকা। রৌনক ওদের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, ঠিক আছে, শুধু একটাই রিকোয়েস্ট, প্লিজ আর এমন কোনোদিন কিছু করো না যে কারণে কোনো সম্পর্ক ভেঙে যায়। এই বলে ও চলে যায় ওখান থেকে। রিয়া আর সিমি অনামিকার কাছে অনেকবার ক্ষমা চায় এবং ও ক্ষমা করে দিলে ওদের সাথে সাথে অনামিকাও বেরিয়ে আসে অডিটোরিয়ামের ভেতর থেকে। ঘড়িতে ঢং ঢং করে রাত 12টার ঘন্টা বাজল। আজ কিছুতেই ঘুম আসছে না অনামিকার, তাই অগত্যা বিছানায় উঠে বসল। দেখল শাইনি আর জেনি অঘরে ঘুমাচ্ছে, একমাত্র ঘুম নেই ওর চোখে। খুব অস্থির লাগছিল অনামিকার। যতক্ষণ না রৌনকের সাথে কথা বলতে পারছে, এই অস্থিরতা কাটবে না। যে করেই হোক কথা বলতে হবে ওকে রৌনকের সাথে এখনই, সে যতই রাত হোক। অনামিকা জানে যে ও ফোন করলে রৌনক নিশ্চয় ধরবে, তাই আর সময়ের পরোয়া না করে রৌনককে কল করেই ফেলল ও। কিন্তু পর মুহূর্তে আশ্চর্য হয়ে গেল অনামিকা। অনামিকা রৌনককে কল করতে অপর প্রান্ত থেকে ভেসে আসলো যান্ত্রিক কণ্ঠস্বর, আরো শুনতে পেল সেই
যান্ত্রিক কণ্ঠে যে রৌনকের ফোনটি সুইচ অফ রয়েছে। অনামিকা মহা চিন্তায় পড়ে গেল, কারণ কোনোদিন রৌনক নিজের ফোন এমনভাবে বন্ধ রাখে না। আর এমনও নয় যে রৌনক ঘুমিয়ে পড়েছে, কারণ এমন অনেক রাত গেছে যখন অনামিকা ওর সাথে অন্তহীন কথোপকথন চালিয়ে গিয়েছে। ও ঘুমিয়ে পড়লেও রৌনক জেগে থাকত। আর যখনই অনামিকা কোনো প্রয়োজনকে কল করত, সে যতই রাত হোক না কেন প্রায় সঙ্গে সঙ্গে রৌনক কল রিসিভ করে নিত আর হারিয়ে যেত ওরা নিজেদের জগতে। তাহলে হঠাৎ আজ কি হলো রৌনকের? অনামিকার কথায় কি ও এতটাই দুঃখ পেয়েছে, বা অনামিকার ওপর কি ও এতটাই রেগে গেছে যে ফোন বন্ধ করে রেখেছে? বুঝতে পারল না অনামিকা। বারবার ওর মনে পড়তে লাগলো রৌনকের সেই অশ্রুসজল চোখ দুটি। কিছুক্ষণ আগে সেই মুহূর্তগুলি ফুটে উঠতে লাগলো ওর চোখের সামনে, আর অনামিকা হারিয়ে গেল অতীতে। রিয়া আর সিমির সাথে অডিটোরিয়াম থেকে বেরোনোর পর ওরা অনামিকাকে বিদায় জানিয়ে প্রস্থান করলে অনামিকা সোজা গিয়ে উপস্থিত হলো রৌনকের গাড়ির সামনে, যেখানে অনামিকার জন্য অপেক্ষা করছিল ও। অনামিকা দেখতে পেল নিশ্চুপভাবে গাড়ির ভেতরে বসে আজ গান শুনছিল রৌনক। হঠাৎ ও কেমন যেন শান্ত হয়ে গেছে। অনামিকা চুপচাপ ভেতরে গিয়ে বসতেই রৌনক গাড়ি চালাতে আরম্ভ করলো। অন্যদিন কত আনন্দ করে ওরা দুজনে গাড়ির ভেতর। রৌনক জোরে গান চালিয়ে দেয় আর সেই সুরে মেতে ওঠে ওরা একসাথে গান গাইতে গাইতে পৌঁছে যায় ওদের গন্তব্যে। কিন্তু আজ নেই কোনো আনন্দ উদ্দীপনা, তার পরিবর্তে বিরাজ করছে নীরবতা ওদের মধ্যে। শুধু একের পর এক গান বেজে চলেছে গাড়ির সাউন্ড সিস্টেম থেকে, কিন্তু আজ সেগুলি কোনোটাই অগোচর হচ্ছিল না অনামিকার, কারণ ও এক মনে ভেবে যাচ্ছিল রৌনকের বলা সেই কথাগুলি। কিছু মুহূর্ত পরে অবশেষে অনামিকার বাড়ির সামনে রৌনকের গাড়ি এসে থামল। ও অনামিকার দিকে তাকিয়ে আস্তে করে বলল, অনামিকা, আমরা পৌঁছে গেছি। অনামিকা কোনো প্রত্যুত্তর না দিয়ে নিশ্চুপভাবে বসেছিল। কিছু মুহূর্ত পরে রৌনক আবারও আস্তে করে বলল, অ্যানা, তোমার বাড়ি এসে গেছে, যাও, শাইনি আর জেনি অপেক্ষা করছে। আর চিন্তা করো না, কথা যখন দিয়েছি কোনোদিনও ভাঙবো না। এই রনকে কখনো আর তোমার কাছে দেখতে পাবে না। কোনোদিন তোমার অনুমতি ছাড়া আমি কিছু করব না। তোমার নেওয়া ডিসিশনকে আমি অলওয়েজ সাপোর্ট করি, তাই যতই কষ্ট হোক আজকের পর থেকে তোমার থেকে আমি দূরে চলে যাব, আর চেষ্টা করব যতটা পারি তোমার সামনে না আসার, যাতে আমাদের কারোরই এতটা কষ্ট না হয়। ঠিক আছে তো না? অনামিকা ওর চোখের দিকে তাকাতেই পারছিল না। নিঃশব্দে গাড়ির দরজা খুলে বেরিয়ে যাওয়ার আগে হঠাৎ অনুভব করলো রৌনকের স্পর্শ ওর হাতের উপর। অনামিকা নিজের হাতের দিকে তাকাতেই দেখল রৌনক ওর হাতটি শক্ত করে ধরে রেখেছিল, যেন যেতে দিতে চাইছিল না ওকে নিজের কাছ থেকে। অনামিকা ধীরে ধীরে তাকালো রৌনকের দিকে, আর ঠিক সেই মুহূর্তে বেজে উঠল একটি গান, তু থোড়ি দের और ठहर जा। যেন ওদের দুজনের মনের অন্দরে চলতে থাকা অনুভূতিগুলোকে তুলে ধরল সেই গানটি একে অপরের সামনে। সত্যি তো, ওরা কেউ চাইছিল না সেই মুহূর্তে একে অপরের কাছ থেকে দূরে চলে যেতে। অনামিকা রৌনকের মুখের দিকে তাকাতেই দেখতে পেল ওর চোখ দুটি ভরে উঠেছে জলে, আর সেই দৃশ্য আবারও অনামিকার হৃদয় তোলপাড় করে দিল। কিন্তু রৌনক এক দৃষ্টিতে তাকিয়েছিল অনামিকার দিকে, আর ও যেন হারিয়ে গেল রৌনকের চোখের সেই গভীরতায়। সময় যেন থমকে দাঁড়িয়েছিল, হারিয়ে গেছিল ওরা নিজেদের জগতে। কিছু মুহূর্ত পর রৌনক আস্তে আস্তে বলল, নিজের খেয়াল রেখো। তারপর অনামিকার হাতটি ছেড়ে দিয়ে অন্যদিকে তাকালো, হয়তো অশ্রু লোকানোর চেষ্টা করছিল।
অনামিকা ধীরে ধীরে গাড়ি থেকে বেরিয়ে যেতেই রৌনক আর এক মুহূর্ত দেরি না করে প্রস্থান করল সেখান থেকে। নিজের চোখের জল আটকাতে পারছিল না অনামিকা। সত্যি কোনোদিন ভাবতে পারেনি যে ও রৌনকের চোখে জল দেখবে, কিন্তু তার জন্য দায়ী অনামিকা নিজে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল অনামিকার, কিন্তু কোনো মতে আটকে রাখল নিজের অশ্রুগুলিকে। ঘরে প্রবেশ করতেই দেখল শাইনি আর জেনি নিজ নিজ কাজে ব্যস্ত। কেউ কথা বলছিল না ওর সাথে। অগত্যা চুপচাপ বসে থাকলো অনামিকা। রাতেও সামান্য কিছু খেয়ে শুয়ে পড়েছিল ও, কিন্তু সেই যে ঘুম আসছিল না। হঠাৎই কারোর আওয়াজে সম্বিত ফিরল ওর। অতীত থেকে বাস্তবে ফিরে আসলো অনামিকা। দেখলো শাইনি আর জেনি ওর পাশে বসে তাকিয়ে আছে ওর দিকে, ওর চিন্তিত মুখের দিকে। শাইনি চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো, অ্যানা, কি রে, কখন থেকে ডেকে যাচ্ছিলাম, কি ভাবছিলিস? ঘুমাসনি কেন এখনো? কাল লেট হতে চাস নাকি? দেখ কত রাত হয়েছে। অনামিকা অশ্রুসিক্ত চোখে শাইনির দিকে তাকালো, তারপর কাঁপা কাঁপা গলায় বলল, তোরা ঘুমোসনি এখনো? জানিস, রনকে কল করলাম, কিন্তু ওর ফোন অফ। আমার খুব চিন্তা হচ্ছে রে। কোনোদিন তো ও নিজের ফোন বন্ধ করে রাখে না। শাইনি একটু রাগান্বিত কণ্ঠে বলল, না, আমরা ঘুমোইনি। আমরা পুরোপুরি সজাগই ছিলাম, কিন্তু এমন ভাবে শুয়েছিলাম যাতে তোর মনে হয় আমরা ঘুমাচ্ছি, কারণ আমরা দেখতে চাইছিলাম তুই কি করিস। আর হঠাৎই বা ফোন রনকে করতে গেলি কেন? অনামিকা আবারও কাঁপা কাঁপা গলায় বলল, সরি বলার জন্য। আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করে ফেলেছি রে। তোদের কথাও শুনলাম না তখন। আমি ওকে হারাতে চাই না রে শাইনি। অনবরত অশ্রু গড়িয়ে পড়তে লাগলো ওর গালের উপর। জেনিও একটু রাগান্বিত কণ্ঠে বলল, এখন বলে কি হবে? তখন কতবার বারণ করেছিলাম, কিন্তু কে কার কথা শুনে? তোর এই জেদ না সত্যি। শাইনি মাঝপথে জেনিকে থামিয়ে দিল। অনামিকাকে এভাবে কাঁদতে রেখে ও রেগে থাকতে পারল না অনামিকার উপর। সত্যি মেয়েটা খুব কষ্ট পাচ্ছে, আর ওকে এমন অবস্থায় দেখে শাইনিরও খুব খারাপ লাগলো। তাই ও শান্তভাবে বলল, তোকে বলেছিলাম এমন কিছু করিস না যাতে পস্তাতে হয়। দেখলি এখন রনকে হার্ট করলি ওই বাজে মেয়েগুলোর কথায়। ওকে এত কষ্ট দিলি, আর নিজেও দেখ কত কষ্ট পাচ্ছিস। অ্যানা, একটু নিজের ব্যাপারে ভাবতে শেখ বাবু। তারপর শাইনি নিজের দুহাত দিয়ে অনামিকাকে জড়িয়ে ধরল এবং ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কাঁদিস না অ্যানা, আরেকবার করে দেখ না। জেনি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর অনামিকা আবারও রৌনককে কল করল, কিন্তু আবারও সেই যান্ত্রিক কণ্ঠস্বর বলে উঠল যে ওর ফোনটি এখনো বন্ধ আছে। অনামিকা এই কথা ওদেরকে জানাতেই শাইনি ও জেনি চিন্তায় পড়ে গেল। অনামিকা নিশ্চুপভাবে বসে থাকলো। ওর চোখ দুটি আবারও জলে ভরে উঠল। শাইনি আর জেনি একে অপরের দিকে তাকালো। ওরা বুঝতে পারছিল না কি করা উচিত। শাইনি শান্ত স্বরে বলল, অ্যানা, শুয়ে পড় এখন। কাল যখন কলেজ যাবি রনকে সরি বলে দিবি, আর আমরা ওকে খুব করে বকে দেব কেন ফোন বন্ধ রেখেছিল। এবার ঘুমিয়ে পড় বাবু। অনামিকা কিছুতেই রাজি হচ্ছিল না। কি করে ঘুম আসবে ওর চোখে? কিন্তু শেষমেশ ওদের জোড়াজুড়িতে অনামিকা শুয়ে পড়ল, আর শাইনি মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল ওর। রৌনকের কথা ভাবতে ভাবতে কখন যে অনামিকা ঘুমিয়ে পড়ল তা বুঝতেই পারল না ও। অপরদিকে রৌনক এক দৃষ্টিতে তাকিয়েছিল চাঁদের দিকে। কলেজ থেকে ফিরে সোজা ওর রুমে চলে এসেছিল। কারোর সাথে কথা পর্যন্ত বলেনিও, আর সেই তখন থেকে একভাবেই ব্যালকনিতে বসেছিল রৌনক। অনামিকার কথা ভাবতে ভাবতে অজান্তে কখন যে ওর চোখে জল চলে এসেছিল বুঝতেই পারেনিও। হঠাৎ ওর মায়ের আওয়াজে সম্বিত ফিরল রৌনকের। তাড়াতাড়ি চোখের জল মুছে মায়ের দিকে তাকালো। রিয়ালি দেবী ওর পাশে গিয়ে বসলেন।
তারপর ওর দিকে তাকিয়ে সুমধুর স্বরে বললেন, এখানে বসে আছিস যে একা, কি ভাবছিস? আর বাড়িতে এসে সোজা রুমে চলে এলি, কারোর সাথে কথা পর্যন্ত বললি না। কি হয়েছে? অ্যানার সাথে কি কিছু হয়েছে? রওনক ওনার কথার কোনো প্রত্যুত্তর না দিয়ে নিশ্চুপভাবে বসে রইল কিছুক্ষণ। তারপর আস্তে আস্তে বলল, মম, কিছু হয়নি। রিয়ালি দেবী আলতো হেসে বললেন, আচ্ছা তাই বুঝি? তা আমার ছেলেটা আজ এভাবে চুপচাপ বসে আছে কেন, একা একা? আর ফোনটাও বন্ধ করে রেখেছে হঠাৎ? আমি যে রনকে চিনি সে কিন্তু মোটেই এতটা শান্ত নয়। কি হয়েছে বল আমায়। রওনক নেতিবাচক মাথা নাড়লে রিয়ালি দেবী শান্তভাবে বললেন, আচ্ছা যখন সব ঠিক আছে তাহলে। ওনার কথা শেষ হওয়ার আগে রওনক ওনাকে জড়িয়ে ধরল আর আস্তে আস্তে বলল, জানো মো, অ্যানা বলেছে আমাকে ওর থেকে দূরে থাকতে। কি করে থাকবো মম? আমি যে ওকে বড্ড ভালোবাসি। ওর চোখ দুটি অশ্রু সজল হয়ে উঠল। অনামিকা আর ওর মধ্যে হওয়া সমস্ত কথোপকথনটি এবং ওদের নামে রটানো সেই কুৎসিত মন্তব্যগুলি তুলে ধরল ওনার সামনে। রিয়ালি দেবী রওনকের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার ছেলেটা সত্যি বড় হলো না। মাঝে মাঝে এত গম্ভীর থাকিস যে আমাদের ভয় করে বাচ্চা হয়ে যাস। তুই কি করে ভাবলি আনা তোকে ছেড়ে থাকতে পারবে? তোরা যে একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। রওনক বিষাদ মিশ্রিত কণ্ঠে বলল, কিন্তু মম, ও যে বলল তাদের জন্য যারা ওর ভালো চায় না। রিয়ালি দেবী শান্ত স্বরে বলল, অ্যানা খুব নিষ্পাপ রে, বুঝতে পারেনি হয়তো। ওরও নিশ্চয় খুব কষ্ট হচ্ছিল তোকে এভাবে বলতে, কিন্তু তাও পরিস্থিতির চাপে পড়ে বাধ্য হয়েছিল। কিন্তু আমি জানি, দেখবি তুই যখন কলেজ যাবি ও ছুটে তোর কাছে চলে আসবে। এবার বল, ফোনটা কেন বন্ধ করে রেখেছিস? অ্যানা যদি ফোন করে তাহলে? আর আসার সময় ওকে বলে এসেছিলি তোর কলেজ না যাওয়ার কথা? রওনক নেতিবাচক মাথা নাড়িয়ে মিষ্টি স্বরে বলল, না, জানাইনি। থাকুক আমাকে ছেড়ে, আর ফোনও চালু করবো না। থাকুক না কথা বলে। খুব ইচ্ছে ছিল না, এবার বুঝবে আমাকে দূরে সরিয়ে দেওয়ার মানে। রিয়ালি দেবী মুচকি হেসে বলল, সত্যি আমি আসবো না তোদের মাঝখানে, কিন্তু এভাবে একদম বেশি দিন নয়। তাড়াতাড়ি মিল করে নিবি। আর অনামিকাকে কিন্তু একদম কাঁদাবি না, তাহলে কিন্তু তুই মার খাবি, বুঝেছিস? রওনক ইতিবাচক মাথা নাড়লে উনি মিষ্টি করে বললেন, এবার আমার মেয়েটাকে একদিন বাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি তোদের বিয়েটা দিয়ে। রওনক মুচকি হেসে বলল, হ্যাঁ মা, খুব তাড়াতাড়ি আনবো, তুমি চিন্তা করো না। তোমার ছেলের ভালোবাসা ঠিক জিতবে। রিয়ালি দেবী বললেন, চল এবার রেডি হয়ে নে। যাবি নাকি বল, ক্যান্সেল করে দেবো মিটিংটা? রওনক নেতিবাচক মাথা নাড়িয়ে বলল, না মা, তুমি যাও, আমি আসছি। উনি মাথা নাড়িয়ে সেখান থেকে প্রস্থান করতেই রওনক নিজ মনে বলল, সরি অ্যানা, তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু এছাড়া আমার কোনো উপায় নেই। আমি জানি তুমি ঠিক বুঝবে যে তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না, যেমন আমি জানি তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমি তারই অপেক্ষা করছি। পরদিন সকালে অনামিকা তাড়াতাড়ি রেডি হয়ে গেছিল ঘুম থেকে উঠে, কিন্তু কিছুতে খেতে চাইছিল না ও। যদিও শেষ পর্যন্ত শাইনি সামান্য কিছু খাইয়ে দিল ওকে। অন্য দিনের তুলনায় আজ আরো খানিকটা আগে অনামিকা পৌঁছে গেছিল, আর ওর চোখ ঘুরছিল তখন শুধু একজনকে, কিন্তু কোথাও তাকে দেখতে পাচ্ছিল না। অনামিকা জানে রওনক খুবই তাড়াতাড়ি কলেজে চলে আসে, কিন্তু আজ তাকে খুঁজেই পাচ্ছে না। যতটা সম্ভব অনামিকা ওকে খোঁজার চেষ্টা করল, কিন্তু যখন ও পেল না তখন এক প্রকার বাধ্য হলো ক্লাসে গিয়ে বসতে। বেশ খানিকটা ক্লান্ত অনুভব করছিল অনামিকা। ঠিক তখনই ক্লাস আরম্ভ হওয়ার ঘণ্টাধ্বনি উঠল। শাইনি ওকে জিজ্ঞেস করল, কি রে,
রনকে পেলি? অনামিকা নেতিবাচক মাথা নাড়লে জেনি বলল, তাহলে কি ও আজ কলেজ আসেনি? প্রায় সঙ্গে সঙ্গে একজন নতুন শিক্ষক ওদের ক্লাসে প্রবেশ করলেন, যিনি 1 মাস আগে এই কলেজে এসেছিলেন অন্যতম সাহিত্যের শিক্ষক হিসেবে, এবং তিনি মিস্টার উইলসন নামে পরিচিত সবার কাছে। সবার উদ্দেশ্যে তিনি যা বললেন ওনার আজ এখানে আসা নিয়ে, তা অনামিকাকে খুবই আশ্চর্য করে দিল। মিস্টার উইলসন ক্লাসে প্রবেশ করতেই বুঝতে পারলেন যে ওনার দিকে সবাই কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে, আর সেটাই হওয়া স্বাভাবিক, কারণ রৌনকের পরিবর্তে উনি অনামিকাদের ক্লাসে এসেছেন। সবার জিজ্ঞাসু মুখ দেখে উনি জানালেন যে ব্যবসা জনিত কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য রৌনক কিছুদিন অনুপস্থিত থাকবে, কিন্তু চিন্তা করার কিছুই নেই, কারণ তিনি এই কদিনের ক্লাস নেবেন। এবং উনি আরও বললেন যে সবাইকে নাটকের রিহার্সাল সময় মতো করতে, এবং যেহেতু রৌনক ওনার উপর দায়িত্বটি দিয়ে গেছে যে সবাই ঠিকমতো প্র্যাকটিস করছে কিনা সেটা দেখার, এবং কারোর কোথাও সমস্যা হলে তাকে সাহায্য করার, তাই উনি সেই সমস্ত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে চান। অনামিকা খুবই হতাশ হয়ে গেল ওনার কথা শুনে। ও ভেবেছিল আজই রৌনকের সাথে সব মিটমাট করে নেবে, আর ওকে বলে দেবে যে অনামিকা নিজের থেকে আর কোনো দিনও ওকে দূরে যেতে দেবে না। কিন্তু তার হলো কোথায়? অনামিকা ভাবছিল ও কি একবার জিজ্ঞেস করবে ওনাকে যে রৌনক কবে আসবে, কিন্তু সেটা আদৌ ঠিক হবে কিনা বুঝে উঠতে পারছিল না অনামিকা। তবুও কোনো মতে সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করেই ফেলল, স্যার, ডু ইউ নো ফর হাউ মেনি ডেজ হি উইল নট কাম? মিস্টার উইলসন ওর দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, I don't know, but he said that he won't come for some days, but did not mention for how many days. অনামিকা সত্যি খুব নিরাশ হয়ে গেল ওনার কথা শুনে। ভাবনায় হারিয়ে যাওয়ার আগে আবারও ওনার আওয়াজ শুনতে পেল। মিস্টার উইলসন অনামিকাকে জিজ্ঞেস করলেন যে ওর কি কোনো দরকার ছিল রৌনকের সাথে। অনামিকার নেতিবাচক মাথা নাড়ায়। মনে মনে ভাবছিল সত্যি ওর অনেক দরকার ছিল রৌনকের সাথে, কিন্তু কি বা করবে। সেই মুহূর্তে ও যে ছিল না সেখানে অনামিকার সাথে। অগত্যা নিশ্চুপ থেকে ক্লাসের দিকে যতটা পারল মনোনিবেশ করার চেষ্টা করল অনামিকা। সময় বইতে লাগলো দ্রুত বেগে। দেখতে দেখতে লাঞ্চের ব্রেকের সময় এসে উপস্থিত হল। অনামিকা নিজের জায়গা থেকে উঠে বাইরে যাওয়ার সময় হঠাৎ রিয়া আর সিমি আবারও ওর কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইল। মন থেকে ওদেরকে ক্ষমা করে দিল। ওর মনের ভেতর যে ক্ষতটা সৃষ্টি হয়েছে সেটা অত সহজে মেলাবে না, তা পরিষ্কার জানিয়ে দিয়েছিল অনামিকা। আজ লাঞ্চটাও ঠিকমতো খেতে পারল না, কারণ সেসব কিছুই ভালো লাগছিল না ওর। চুপচাপ সবার দিক থেকে দূরে একটি খালি বেঞ্চে বসে একমনে আকাশের দিকে তাকিয়েছিল অনামিকা। রৌনকের কথা মনে পড়তে ওর চোখ থেকে জল এবং মুখ থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। নাটকের রিহার্সাল সমাপ্ত হওয়ার পর অনামিকা শাইনি আর জেনির সাথে অডিটোরিয়াম থেকে বেরোলো। আজ কোনো কাজেই মন বসাতে পারছিল না, তাই রিহার্সালের সময় অনেক ভুল হচ্ছিল। তবু ওদের টিচার শান্তভাবে ওকে সব বুঝিয়েছিলেন, কিন্তু অনামিকার কান দিয়ে কোনো কথাই যেন ঢুকছিল না তখন। আজ শাইনি আর জেনির সাথে একেবারে বাড়ি যাবে অনামিকা, কারণ যা মনের অবস্থা ছিল ওর তা নিয়ে অনাথ আশ্রমে যেতে চাইছিল না। তাই ওখানে কল করে বলেছে যে কিছুদিন আসতে পারবে না। এদিকে কিছু সমস্যা আছে, কিন্তু সব ঠিক হয়ে গেলে ও আবার প্রতিদিন যাবে। কলেজের গেটের সামনে আসতেই হঠাৎ কারোর আওয়াজে থমকে দাঁড়ালো। ওরা দেখল ওদের বয়সী একটি ছেলে হঠাৎ অনামিকার নাম ধরে ডাকছে, এবং ওরা কাছে যেতেই ছেলেটি জানালো যে সে অনামিকাকে নিয়ে যেতে এসেছে বাড়িতে।
আর সেই শুনে ওরা তিনজনই খুব আশ্চর্য হলো। ছেলেটি অনামিকার দিকে তাকিয়ে বলল, আমাকে রৌনক স্যার পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আপনি অরফানেজ যাবেন তো? আমি নিয়ে যাব। অনামিকার আবারও বিস্মিত হওয়ার পালা। রন পাঠিয়েছে মানে? দেখুন, আমি একেবারে বাড়ি যাব, আপনাকে নিয়ে যেতে হবে না। ছেলেটি তখন জানালো যে অনামিকাকে না নিয়ে গেলে রৌনক ওকে খুবই বকবে, আর তাই ও অনামিকাকে অনুরোধ করল ভেতরে বসার। অনামিকা সায়নিয়া জেনির দিকে তাকালে ওরা মাথা নাড়িয়ে সম্মতি জানালো এবং ওরা ওকে বিদায় জানাতেই ছেলেটি বলল যে ও ওদেরকেও নিয়ে যাবে, তাই ওদেরকেও ভেতরে বসতে। অনামিকা সায়নিয়া জেনি ভেতরে বসতেই গাড়ি চালাতে শুরু করল ছেলেটি। সায়নী জিজ্ঞেস করল, আপনার নাম কি? আপনি কি রনকে চেনেন? ছেলেটি ইতিবাচক মাথা নাড়িয়ে যা জানালো তা সংক্ষেপে এই হলো যে ছেলেটির নাম অভি। ওর বাবা রৌনকের কোম্পানিতে জব করতেন। গত বছর হঠাৎ উনি মারা যাওয়ায় সংসারের দায়িত্ব ওর কাঁধে এসে পড়ে, আর তখন কিভাবে রন ওকে সাহায্য করে ওদের সেই কথাটি জানায় অভি। প্রচুর ঋণ হয়ে যাওয়ার ফলে যখন ওদের প্রায় পথে বসার মতো অবস্থা, তখন রৌনক কিভাবে একজন বন্ধুর মতো পাশে এসে দাঁড়ায় ওদের পরিবারের। এবং অভি যেহেতু অতটা শিক্ষিত ছিল না, তখন ও তাই চাকরি পাচ্ছিল না কোনো, তাই ঋণ শোধ করতে পারছিল না। তখন রৌনক সমস্ত ঋণ শোধ করে ওকে এই গাড়িটা কিনে দেয়, যেহেতু অভি ড্রাইভিং জানত এবং জাতীয় সংসারের দায়িত্ব নিতে পারে। অনামিকা খুব আশ্চর্য হয়ে গেছিল কথাগুলি শুনে। সত্যি একটা মানুষ এতটা দয়াবান হতে পারে, আর তাকেই না ও কত কষ্ট দিল। অনামিকা অভিকে জিজ্ঞেস করল, আপনি কি জানেন রৌনক কবে আসবেন? মানে আপনাকে কি কিছু বলেছে আমাকে নিয়ে যাওয়ার কথা বলার সময়? অভি হেসে বলল, না ম্যাডাম, আমি কি করে জানব? আমাকে কল করে বলেছিলেন অ্যান্ড পেমেন্ট করে দিয়েছিলেন। অনামিকা মাথা নাড়ল। সত্যি তো, ও জানবে কি করে? কিছুক্ষণ পরে অবশেষে ওরা অ্যাপার্টমেন্টে পৌঁছল। সেদিন রাতেও তেমন কিছু খেল না অনামিকা। রৌনক সেদিন ওর পরিবারের সাথে আমেরিকায় পৌঁছে গিয়েছিল এখানে সমস্ত দেশের ভ্যাম্পায়ারদের সাথে মিটিং করবে বলে। আজ সারাদিন অনামিকার সাথে কথা না বললেও প্রতি মুহূর্তে ওর কথা মনে করেছে। রৌনক ওর পরিবারের সাথে একটি 7 স্টার হোটেলে এসে পৌঁছল, যেখানে আজকে সারাদিন মিটিং চলবে। সেই হোটেলের ঘরে ঘরে পৌঁছতে ইতিমধ্যে সবাই উপস্থিত হয়ে গেছেন এবং রৌনকদের দেখে প্রত্যেকে মাথা নত করে অভিবাদন জানালো। রিয়ালি দেবী এবং সিদ্ধার্থবাবু সমস্ত ভ্যাম্পায়ারদের বর্তমান রাজা এবং রানী, এবং খুব তাড়াতাড়ি ওনারা রাজার পদটি রৌনককে দিতে চলেছেন। আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে এবং রৌনক সবার সামনে অনেক নতুন নতুন তুলে ধরবে, যে প্রত্যেককে এখন থেকে সেটাই মানতেই হবে। অবশেষে মিটিং শুরু হলো। 2 দিন রাত ধরে রৌনক এবং ওর পরিবার মিটিংয়ে ব্যস্ত ছিল। অনামিকাকে ফোন করতে চাইলেও ওর কাছে একেবারে সময় এবং সুযোগ ছিল না। এই 2 দিন যে কিভাবে কাটলো অনামিকা একমাত্রই ওই জানে। অনামিকা যেন হাসতেই ভুলে গেছে। সারা দিন চুপচাপ বসে থাকে জানলার পাশে আর অশ্রুসিক্ত চোখে তাকিয়ে থাকে বাইরের দিকে। না কিছু খাচ্ছে ঠিক করে, না ঘুমোচ্ছে। সায়নী আর জেনি খুবই চিন্তায় পড়ে গেছে ওকে নিয়ে। সায়নী অনামিকার পাশে গিয়ে এবং ওর দিকে তাকিয়ে বলল, অ্যানা, আজ সানডে, চল না কোথাও গিয়ে ঘুরে আসি। অনামিকা নেতিবাচক মাথা নাড়িয়ে আস্তে আস্তে বলল, না, তোরা যা, আমি যাব না। অনামিকাকে না নিয়ে ওরা কোথাও যায় না। সায়নী আর জেনি আর বেরোলো না কোথাও, ঘরে বসে কাটিয়ে দিল দিনটা। অবশেষে সোমবার সকাল আসতেই অনামিকা রেডি হয়ে গেল
কলেজ যাওয়ার জন্য। গত 3-4 দিন ধরে যে কতবার কল করেছিল রৌনককে তার হিসেব নেই অনামিকার কাছে, কিন্তু প্রতিবারই শুনতে পেয়েছিল যে ওর ফোন সুইচ অফ আছে। অবশেষে সামান্য কিছু খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল অনামিকা। কলেজে প্রবেশ করতেই অনামিকা থমকে দাঁড়ালো একটি অতি পরিচিত কণ্ঠস্বর শুনে। সামনে তাকাতেই দেখল রৌনক এগিয়ে আসছিল ওদের দিকে। অনামিকা এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওর দিকে। রৌনক অনামিকার সামনে দাঁড়িয়ে শাইনি এবং জেনির দিকে তাকিয়ে মিষ্টি হাসির সাথে সুপ্রভাত জানালো, কিন্তু অনামিকার দিকে একবারও তাকালো না, যেন ওখানে উপস্থিত নেই। অনামিকা ওকে সুপ্রভাত জানালে রৌনক ওর দিকে গম্ভীরভাবে তাকিয়ে মাথা নাড়ল, তারপর প্রস্থান করল সেখান থেকে। রৌনকের এহেন ব্যবহারে স্তম্ভিত হয়ে গেল ওরা, বিশেষ করে অনামিকা। তারপর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে নিজে বলল যে এটাই ওর প্রাপ্য। যথাসময়ে ক্লাস শুরু হলো। অনামিকা নিশ্চুপভাবে বসেছিল। রৌনক ক্লাসে প্রবেশ করতেই সবাই একসাথে বলল যে প্রত্যেকে ওকে মিস করেছে, আর রৌনকও হেসে সবাইকে জানালো যে ও সবাইকে মিস করেছে। আজ একবারও ক্লাসে অনামিকার দিকে তাকায়নিও। সকাল থেকে এমনি ব্যবহার করছে, কিন্তু অনামিকার সব কষ্ট সহ্য করতে রাজি আছে যে করেই হোক রৌনকের কাছে ও ক্ষমা চাইবে। ক্লাস শেষ হওয়ার ঘণ্টা বাজতেই অনামিকা রৌনকের প্রায় সাথে বাইরে আসলো এবং দ্রুত বলে উঠল, রন, আমার কিছু কথা আছে তোমার সাথে। রৌনক অনামিকার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে উঠল, অনামিকা, আমার এখন ক্লাস আছে, যা কথা বলার পরে বলো, রিহার্সালের টাইম। অনামিকাকে কিছু বলার সুযোগ না দিয়ে রৌনক ওখান থেকে চলে গেল। অনামিকা নিশ্চুপভাবে ক্লাসে এসে বসতেই দেখতে পেল যে শাইনি আর জেনি নেই। হঠাৎ কোথায় গেল ওরা বুঝতে পারল না, কারণ কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে। রৌনক সত্যি ওভাবে একদমই অনামিকার সাথে ওরকম ব্যবহার করতে চায়নি, কিন্তু আর কোনো উপায় নেই যে ওর। হঠাৎই শাইনির আওয়াজ শুনতে পেয়ে রৌনক পিছনে ফিরতেই দেখতে পেল শাইনি আর জেনি এগিয়ে আসছে ওর দিকে। ওরা রৌনকের সামনে দাঁড়াতেই ও জিজ্ঞেস করল, হ্যাঁ বলো, কিছু বলবে? শাইনি ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, তুমি প্লিজ অনামিকার সাথে কথা বলো, ও ঠিক করে খাচ্ছে না, কিছু করছে না, খুব কষ্ট পাচ্ছে, ওকে ক্ষমা করে সব ঠিক করে নাও আগের মতো। রৌনক ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি সব খুব তাড়াতাড়ি ঠিক করে নেব। ও আমাকে ছাড়া থাকতে চাচ্ছিল না, ওকে বুঝতে হবে এত সহজ না কাউকে ছেড়ে থাকা, আর যখন সত্যি কেউ দূরে চলে যায় তখন কেমন লাগে। তোমরা ক্লাসে যাও, প্রমিস করছি সব আগের মতোই হয়ে যাবে। দেখতে দেখতে সময় কেটে গেল। কলেজ শেষ হওয়ার পর সবাই অডিটোরিয়ামে এসে উপস্থিত হল। অনামিকা এর মাঝে অনেকবার রৌনকের সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু প্রতিবার নিরাশ হতে হয়েছে ওকে। আজ রিহার্সাল করার সময় আবারও অনেক ভুল হচ্ছিল অনামিকার। তখন রৌনক সবাইকে থামিয়ে একটু গম্ভীর স্বরে বলে উঠল, এটা কি করছো অনামিকা? এত মিস্টেক এভাবে কি করে চলবে? কোন দিকে মন আছে তোমার? আর কদিন পরে তোমাদের প্রোগ্রাম, আর তুমি। রৌনকের এহেন ব্যবহারে অনামিকার চোখে জল চলে এসেছিল, আর সবাই খুব আশ্চর্য হয়ে গেছিল, কারণ রৌনক কোনো দিনই অনামিকার প্রতি এমন আচরণ করেনি। রৌনক সবার দিকে তাকিয়ে সবার উদ্দেশ্যে বলল, দ্যাটস অল ফর টুডে। সবাই একে একে প্রস্থান করতে লাগলে রৌনক শাইনি এবং জেনিকে আস্তে করে বলল, তোমরা একটু বাইরে গিয়ে ওয়েট করো, আমি ততক্ষণ কথা বলিনি অ্যানার সাথে। ওরা চলে যেতে রৌনক অনামিকার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, বলো কি বলছিলে তখন? আমি বারবার বলেছিলাম ভালো মতো প্র্যাকটিস করতে, আর এই তার রেজাল্ট। অনবরত চোখ দিয়ে জল পড়ছিল। অনামিকা রৌনকের চোখের দিকে তাকিয়ে
আস্তে করে বলল, সরি। রৌনকের খুব কষ্ট হচ্ছিল ওকে এভাবে দেখে, তবু নিজের সমস্ত কষ্টকে দাবিয়ে অনামিকার চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলল, সরি? কিসের সরি? সব ঠিক হয়ে যাবে সরি বললে? প্র্যাকটিস না করে সরি বললে কি সব ডায়লগ মনে পড়ে যাবে? অনামিকা কাঁপা কাঁপা গলায় বলল, আমি রিহার্সালে ভুল করেছি, তার জন্য সরি নয়। তোমাকে নিজের থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আমি সরি বলছি। রৌনক আবারও গম্ভীর কণ্ঠে বলল, তার কোনো দরকার নেই। তোমার দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে গিয়ে প্র্যাকটিস করো। কাল আমি দেখব যেন সব পারফেক্ট হয়। আমি ক্যাব বুক করে দিচ্ছি, রেডি হয়ে নাও। তোমার জন্য সে অপেক্ষা করবে না। রৌনক অন্যদিকে ঘুরে পা বাড়ানোর আগেই হঠাৎ অনামিকার স্পর্শে থমকে দাঁড়ালো ও। মনের ভিতর ওর প্রতি জমে থাকা অনুভূতিগুলি বাইরে বেরিয়ে আসতে চাইল রৌনকের, কিন্তু নিজেকে সামলে নিয়ে নিশ্চুপ থাকল ও।